নমস্কার বন্ধুরা, লালমাটি এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আমরা টার্গেট 20,000 জিকে যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, আজ তার পার্ট 8 নিয়ে আলোচনা করব, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্ন আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি, কেপি কনস্টেবল প্রিলিমিনারি, এসএলএসটি পিটি, এসএসসি জিডি, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে সংগ্রহ করা হয়েছে। তাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করব বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে, খুবই হেল্পফুল হবে। তো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখে নিই। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন রয়েছে, রাজা রামমোহন রায়কে কে ভারত পথিক সম্মান জানিয়েছেন? অপশান এ ডিরোজিও, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল বন্ধুরা? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায়কে বিশ্বপথিক বলেছেন কে? অধ্যাপক দিলীপ কুমার। অধ্যাপক দিলীপ কুমার কি বলেছেন? রাজা রামমোহন রায়কে বিশ্বপথিক বলেছেন। তারপর তিনি গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছিলেন। তিনি দুটো পত্রিকা প্রকাশ করেছিলেন, একটা হচ্ছে সংবাদ কৌমুদি, আরেকটা হচ্ছে মিরাত উল আকবর। এই মিরাত উল আকবর এই পত্রিকাটা, এটা ছিল একটি আরবি পত্রিকা। এটি একটি ফার্সি পত্রিকা ছিল বন্ধুরা। এটি একটি কী ছিল? ফার্সি পত্রিকা। এছাড়াও রাজা রামমোহন রায়কে নবজাগরণের ভোরের আকাশে সুখ তারা বলা হয়, এবং তিনি ছিলেন ভারত থেকে প্রথম বিলেত যাত্রী। তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়। এই ছিল রাজা রামমোহন রায় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন রয়েছে, কোন সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ল্যান্ড হোল্ডার সোসাইটি স্থাপন করেন? বলছি বন্ধুরা, কোন সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ল্যান্ড হোল্ডার সোসাইটি স্থাপন করেন? অপশান এ 1875, অপশান বি 1885, অপশান সি 1852, অপশান ডি 1838। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি 1838। 1838 খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ল্যান্ড হোল্ডার সোসাইটি অর্থাৎ জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন। তো এই জমিদার সভা সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নেব। বলছে রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে 1838 খ্রিস্টাব্দে 21শে মার্চ কলকাতার টাউন হলে একটি সভা বসেছিল। সেই সভায় একটি নতুন সংগঠন গঠনের সূত্রপাত করা হয়, যার নাম রাখা হয় জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি। এই নামটি রাখেন দ্বারকানাথ ঠাকুর, অর্থাৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা নামকরণ করেছিলেন। এই সভার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। তাহলে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটির সম্পাদককে প্রসন্ন কুমার ঠাকুর, সভাপতিকে রাজা রাধাকান্ত দেব। প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1838 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। নামকরণ কে করেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো এই ছিল বন্ধুরা এই প্রশ্নের একটু সংক্ষিপ্ত আলোচনা। এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, চোল প্রশাসনের সর্বনিম্ন একক ছিল কি? বন্ধুরা, চোল প্রশাসনের সর্বনিম্ন একক ছিল কি? অর্থাৎ দক্ষিণাত্যে বিজয়ালয় নামে একজন ব্যক্তি চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? দক্ষিণ ভারতে বিজয়ালয় নামে একজন ব্যক্তি চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। সেই চোল সাম্রাজ্যে সুশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি একটা প্রশাসনিক কাঠামো গঠন করেছিল। চোল শাসকরা একটা প্রশাসনিক কাঠামো গঠন করেছিল। সেই প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কি? কোয়াট্টাম, মণ্ডলম, কুর্রম না ভালানুড? তাহলে এই বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুর্রম। কয়হস্য রয়ের ম, কুর্রম অর্থাৎ 3-এর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। তো বন্ধুরা, আমরা একটু চোল প্রশাসনিক কাঠামোগুলো দেখে নেব কী রয়েছিল। চোল সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। টোটালি যে চোল সাম্রাজ্যটা ছিল আমাদের দক্ষিণ ভারতে, কি বন্ধুরা, আমাদের দক্ষিণ ভারতে যে চোল সাম্রাজ্যটা ছিল, এই যে দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্যকে কি কতগুলো প্রদেশে বিভক্ত করা হয়েছিল। সেই প্রদেশগুলোকে বলা হতো মণ্ডলম। পরীক্ষায় প্রশ্ন জানতে চাওয়া হতে পারে যে চোল আমলে প্রদেশগুলিকে কি বলা হতো? চোল আমলে প্রদেশগুলিকে
কি বলা হতো? তাহলে বন্ধুরা সেই প্রশ্নের উত্তর হবে মণ্ডলম বা মণ্ডল। তাহলে প্রতিটি মণ্ডলকে আবার কয়েকটি অংশে বিভক্ত করা হতো, যাকে বলা হতো কোয়াট্টম বা কোট্টম। তাহলে মণ্ডলগুলিকে কোটি ভাগে ভাগ করা হয় এবং মণ্ডলগুলিকে বিভক্ত করে কি গঠন করা হয়েছিল? কোট্টম। তাহলে প্রতিটি কোট্টম কতকগুলি জেলা বা নাড়ুতে বিভক্ত ছিল, আবার জেলাগুলি কতকগুলি গ্রাম সমবায় নিয়ে গড়ে উঠেছিল। তাহলে সেই গ্রাম সমবায়গুলিকে বলা হয় কুর্রম। তাহলে বন্ধুরা চোল আমলে গ্রাম সমবায়গুলিকে কি বলা হয়? কুর্রম। আর জেলাগুলিকে কি বলা হতো? নাড়ু। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন? তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু অস্থায়ী সরকারটা কোথায় গঠন করেছিল বন্ধুরা? সিঙ্গাপুর, রেঙ্গুন, মালয়েশিয়া, জার্মান। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, সিঙ্গাপুর। তাহলে নেতাজি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। কি রয়েছে? বলছে 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর সর্বোচ্চ সেনাপতি হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। সুভাষচন্দ্র বসু কি হয়েছিল? অস্থায়ী সরকারটা গঠন করেছিলেন। সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসে কতবার সভাপতি হয়েছিল বন্ধুরা? দুইবার। সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসে দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবার হচ্ছে হরিপুরা কংগ্রেসে 1938, আরেকবার হচ্ছে ত্রিপুরা কংগ্রেস 1939। কিন্তু গান্ধীজির সঙ্গে তার আদর্শগত সংঘাতের কারণে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। তারপর একটা দল গঠন করেছিলেন 1939 খ্রিস্টাব্দেই। দলটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তাহলে পরীক্ষায় প্রশ্ন জানতে চাওয়া হয় যে ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? তাহলে বন্ধুরা সেই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। তাহলে বন্ধুরা পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে একটি ঘোষণা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে আপনি খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিও আপলোডের নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি ভিডিওটি আপনার হেল্পফুল হয়ে থাকে বন্ধুরা, তবে অবশ্যই লাইক করবে, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। আর যদি ভিডিওর মধ্যে কোনো প্রশ্নের ভুল উত্তর দেওয়া হয়ে থাকে বা যদি কোনো প্রশ্ন ডাউটফুল মনে হয় যে এই জায়গাটা সংশোধন করার প্রয়োজন রয়েছে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে, অবশ্যই আমরা সেটা সংশোধন করে নেব। তো বন্ধুরা আর যদি এই সমস্ত ক্লাসের পিডিএফ আপনি ফ্রিতে পেতে চান, যদি ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো দেওয়া হবে। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে বিপ্লবী জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত ছিলেন না? বিপ্লবী জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত ছিল না কে বন্ধুরা? অপশন এ, বীণা দাস, অপশন বি, মাতঙ্গিনী হাজরা, অপশন সি, শান্তি সুনীতি, অপশন ডি, কল্পনা দত্ত। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর প্রত্যেকে কিন্তু জাতীয়তাবাদী বা যিনি ওই যে সমস্ত তখন সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গঠন করা হয়েছিল, এনারা যুক্ত ছিলেন। কল্পনা দত্ত ছিলেন, শান্তি ও সুনীতি দেবী ছিলেন, বীণা দাস ছিলেন, কিন্তু মাতঙ্গিনী হাজরা ছিলেন না। উনি কী ছিলেন? উনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহান বিপ্লবী নেত্রী। তাহলে ওনার বাড়ি ছিল কোথায়? মেদিনীপুরের তমলুকে। তাহলে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড় আন্দোলন শুরু হলে তিনি তদানীন্তন মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসেন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে। সেই সময় পুলিশ তাকে গুলি করে এবং সেখানে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু ঘটে। তাহলে তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত। তাহলে পরীক্ষায় প্রশ্ন জানতে চাওয়া হয় অনেক সময় যে গান্ধী বুড়ি নামে কে পরিচিত? তো বন্ধুরা তখন সেই প্রশ্নের সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। তো চলে যাব বন্ধুরা পরবর্তী প্রশ্নে। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন রয়েছে নানকার প্রথার সঙ্গে যুক্ত বাহমনি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, চোল সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিজয়নগর সাম্রাজ্য। তাহলে বন্ধুরা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বিজয়নগর সাম্রাজ্য। তাহলে বন্ধুরা যদি জানতে চাওয়া হয় যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্কা নামে দুই ভাই। হরিহর ও বুক্কা নামে অনেকে বলে দুই ভাই, অনেকে বলে দুজন আলাদা আলাদা ব্যক্তি। তো সেটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের যেটা জানতে হবে যে কারা বিজয়নগর সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা এটা এসআই মেন্সে এসেছিল, আমি পরীক্ষাটা দিতে গিয়েছিলাম, সেখানে আমি এই প্রশ্নটা পেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বিজয়নগর সাম্রাজ্য। আর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্কা। তাহলে বিজয়নগরের রাজনৈতিক সংগঠনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নানকার।
তাহলে নানকার শব্দটি সৃষ্টি হয়েছে কি নায়ক শব্দ থেকে, যার উদ্ভূত হয়েছে। এটি প্রাচীন সংস্কৃত শব্দ বিশিষ্ট। তো সামরিক প্রধান বা যোদ্ধাদের উপাধি ছিল নানকার বা অমরকান। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের ইতিহাস থেকে, ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে তিতুমিরের আসল নাম কী ছিল? তিতুমিরের আসল নাম কী ছিল? অপশন এ সৈয়দ আমির আলী, অপশন বি সৈয়দ মীর নিসার আলী, অপশন সি সৈয়দ আহমেদ আলী, অপশন ডি মীর মোহাম্মদ খান। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সৈয়দ মীর নিসার আলী। এটা আমরা সবাই জানি, একটা সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি না, মীর নিসার আলী। তাহলে বন্ধুরা প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তিতুমিরের আসল নাম কী ছিল? মীর নিসার আলী। তাহলে তিতুমির কি? তিতুমির ছিলেন ভারতের ফরাজি আন্দোলনের একজন, ওয়াহাবি আন্দোলনের একজন শারিক। তাহলে তিনি ওই ওয়াহাবি আন্দোলনটা কোথায় শুরু করেছিলেন? বাংলাতে শুরু করেছিলেন। তাহলে তার পরিচালিত বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তার পরিচিত বাংলায় ওয়াহাবি আন্দোলনটা, তার পরিচালিত বাংলায় ওয়াহাবি আন্দোলনটা কি? বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিনি বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কি? তিনি নারকেলবেড়িয়া গ্রামে একটা বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। তাহলে যদি বলা হয়, জানা হয় বন্ধুরা, পরীক্ষায় জানতে চাওয়া হয় যে কোন ঐতিহাসিক ব্যক্তি বা কোন ভারতের স্বাধীনতা সংগ্রামী নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, তো বন্ধুরা সেই প্রশ্নের সঠিক উত্তর হবে তিতুমির। তার প্রধান সেনাপতির নাম ছিল গোলাম মাসুম। তিতুমিরের প্রধান সেনাপতির নাম কি? গোলাম মাসুম। তিনি তারিক-ই-মোহাম্মদিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি কি বন্ধুরা? তারিক-ই-মোহাম্মদিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তো বন্ধুরা চলে এসছে নেক্সট প্রশ্ন। বলছে বারাটাং দ্বীপ ম্যানগ্রোভ, অর্থাৎ বারাটাং নামে একটা দ্বীপ রয়েছে যেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, সেটা কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, লাক্ষাদ্বীপে, ওড়িশা না তামিলনাড়ুতে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। যদি বন্ধুরা জানতে চাওয়া হয় ভারতের সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়, তখন বন্ধুরা হবে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চল। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করে দেওয়া থাকে, সেখানে বন্ধুরা কিন্তু তখন তার উত্তর আলাদা হবে। যা নাম জানতে চাইবে সেই লোকেশন আমাদেরকে বলতে হবে। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে, কি রয়েছে দেখে নেব। তো বন্ধুরা যত দিন যাচ্ছে তত পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, পরীক্ষার প্রশ্নের গুণগত মানেরও পরিবর্তন করা হচ্ছে। এইরকম লিস্ট দিয়ে দিবে একটা, তারপর ম্যাচ করতে বলা হবে যে ডান পাশের সঙ্গে বাম পাশের মেলাও। তাহলে এখানে কি আছে? এখানে বন্ধুরা লিস্ট 1-এ এতে আছে কারেওয়ার, বিতে আছে কারি, সিতে আছে ভাবর্স, ডিতে আছে কি না সার্কুলার হাট। তো বন্ধুরা এইগুলো আমাদেরকে কিন্তু একটু ভালো করে জানতে হবে, তারপর এগুলো আমরা মিলিয়ে নিতে পারবো। তো কারেওয়ারটা কি? কারেওয়ার হচ্ছে বন্ধুরা ঝিলাম নদীর তীরবর্তী অঞ্চলে এক ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, বিশেষত কাশ্মীর উপত্যকায়। তাহলে কি পীর পাঞ্চাল আর জাস্কার পর্বতের মাঝে যে একটা উপত্যকা রয়েছে যার নাম হচ্ছে কাশ্মীর উপত্যকা, সেই কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর তীরে এই কারেওয়ারি মৃত্তিকা দেখতে পাওয়া যায়, যেটা কি জাফরান চাষের জন্য ফেমাস। তাহলে বন্ধুরা এটা কি হবে? এটা তাহলে আমাদের কি হবে? জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখতে পাওয়া যায়। অপশান এর সঙ্গে 2 ম্যাচ করলো। তাহলে অপশান এর সঙ্গে 2 কোন অপশানে আছে? একমাত্র অপশান এতেই রয়েছে, অপশান এর সঙ্গে 2। আর আমাদের মেলানোর প্রয়োজন পড়ে না, তবুও একবার দেখে নেব কি। তাহলে কারিটা কী হবে বন্ধুরা? এটা হবে আমাদের কেরালাতে, তারপর ভাবর্স হবে পাঞ্জাবে, আর এই যে সার্কুলার হাটটা কি বন্ধুরা? এটা তামিলনাড়ুতে। এটা যে তামিলনাড়ুর যে নীলগিরি পর্বত রয়েছে না বন্ধুরা, তামিলনাড়ুর নীলগিরি পর্বতে একটা উপজাতি বাস করে যার নাম হচ্ছে টোডা উপজাতি। সেই টোডা উপজাতিরা পাতা, তারপর বনের গাছের ডাল, মাটি দিয়ে এক প্রকার গোল গোল ঘর তৈরি করে, গোলাকৃতির ঘর তৈরি করে। সেই গোলাকৃতির ঘরগুলোকে বন্ধুরা বলা হয় এই সার্কুলার হাট। এটা বন্ধুরা হাট হবে, হ্যাঁ, সার্কুলার হাট। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে, দেখি কি রয়েছে আজকে নেক্সট প্রশ্ন রয়েছে বন্ধুরা, নিম্নলিখিত কোন হিল স্টেশনটি হিমাচল প্রদেশে অবস্থিত নয়? এই জায়গাটা ভালো করে বলো, হিমাচল প্রদেশে অবস্থিত নয়। তাহলে কুলু উপত্যকা আমরা জানি, কুলু একটা উপত্যকা রয়েছে, কুলু একটা হিল স্টেশন বা একটা পাহাড়ি শহর রয়েছে। মানালি হিমাচল প্রদেশ, সিমলা তো হিমাচল প্রদেশের রাজধানী, সেটা আমরা জানি। তা রানীক্ষেত কী হবে? রানীক্ষেত বন্ধুরা উত্তরাখণ্ডের একটা পাহাড়ি শহর। রানীক্ষেত হলো কি? উত্তরাখণ্ডের একটি হিল স্টেশন বা পাহাড়ি শহর, যেটা উত্তরাখণ্ডের কী লেগেছে? আলমোড়া। উত্তরাখণ্ডের আলমোড়া জেলাতে অবস্থিত রানীক্ষেত।
অন্তর্গত রানীক্ষেত একটি শৈল শহর, যেটা কি সোনা, এখানে একটা সেনানিবাসও রয়েছে, বা এটা একটা সেনা শহরও বলা চলে, আর্মি সিটি, এটাকে একটা আর্মি সিটিও বলা হয়। তো চলে যাব বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের ভারতের ভূগোল, অর্থনৈতিক ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে ড্যাশ এর সহযোগিতায় স্থাপিত হয় দুর্গাপুর স্টিল মিলস। অর্থাৎ দুর্গাপুর যে স্টিল প্ল্যান্টটা স্থাপিত হয়েছিল, সেটা স্টিল প্ল্যান্ট যেটা স্থাপিত হয়েছিল সেটা কোন দেশের সহযোগিতায়? রাশিয়া, জার্মানি, ব্রিটেন না জাপান? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রিটেন, অপশন সি। 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রিটেন। তো বন্ধুরা আমাদের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। সেই পদক্ষেপকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন দেশের সহযোগিতায় ভারতের বিভিন্ন শহরে কি করা হয়েছিল বন্ধুরা? লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপন করা হয়েছিল। যেমন রাউরকেল্লাতে ব্রাহ্মণী নদীর তীরে জার্মানি অর্থাৎ পশ্চিম জার্মানির সহযোগিতায় লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। তারপর রাশিয়ার সহযোগিতায় বোকারো এবং ভিলাইয়ে গড়ে তোলা হয়েছিল। তো বন্ধুরা এই ছিল আমাদের একটু বিস্তারিত বিবরণ। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বন্ধুরা আরও একটি লিস্ট রয়েছে, অর্থাৎ লিস্ট 1 থেকে লিস্ট 2 এর সঙ্গে ম্যাচ করতে হবে। কি কি রয়েছে বন্ধুরা তাতে? অপশান এতে রয়েছে, এ নাম্বারে রয়েছে সেল, বি নাম্বারে রয়েছে ব্যালকো, সিতে রয়েছে বিপিসিএল, ডিতে রয়েছে বিইএল, আর এ পাশে রয়েছে কেমিক্যালস, তারপরে রয়েছে আয়রন অ্যান্ড স্টিলস, তারপর ইলেকট্রনিক্স অ্যান্ড 4 নাম্বার অপশানে রয়েছে অ্যালুমিনিয়াম। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সেলটা কিসের সঙ্গে যুক্ত বন্ধুরা? সেলটা হচ্ছে আমাদের আয়রন অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত। ব্যালকোটা কিসের সঙ্গে যুক্ত বন্ধুরা? ব্যালকোটা আমাদের অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত। এরপর বিসিপিএলটা বন্ধুরা কিসের সঙ্গে যুক্ত? বিসিপিএল বন্ধুরা আমাদের কেমিক্যালের সঙ্গে যুক্ত, কেমিক্যাল লিমিটেড, সিএল আছে না, কেমিক্যাল লিমিটেড। তারপর বন্ধুরা এই বিইএল এটা কিসের সঙ্গে যুক্ত? এটা ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। তাহলে বন্ধুরা এই যে শর্ট নেমগুলো রয়েছে এর পুরো নামগুলো আমাদেরকে জেনে নিতে হবে, মানে এগুলো একটা একটা সংগঠন তো, আর এগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তো বন্ধুরা সেল, তাহলে সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তাহলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল কবে বন্ধুরা? 1973 সালে। তাহলে বন্ধুরা ব্যালকো ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি কবে প্রতিষ্ঠিত ছিল বন্ধুরা? 1965 সালে। বিসিপিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কবে প্রতিষ্ঠিত ছিল বন্ধুরা? 1952 সালে। তারপর বিইএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কবে প্রতিষ্ঠিত ছিল বন্ধুরা? 1954 সালে। এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে কিন্তু পরীক্ষায় এসেই থাকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা? পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? মানে এখানের মধ্যে একটা বিবৃতি আছে যেটা ফলস। তাহলে হচ্ছে পেনগঙ্গা গোদাবরীর একটি উপনদী, হ্যাঁ বন্ধু এটা তো সত্য। তারপর নিজাম সাগর মঞ্জিরা নদীর তীরে অবস্থিত, হ্যাঁ এটাও ঠিক। নর্মদা নদী অমরকণ্টক পাহাড় থেকে উত্থিত হয়েছে, হ্যাঁ এটাও ঠিক। তাহলে বন্ধুরা ঘাগরের পানি ইন্দিরা গান্ধী খাল ব্যবহার করা হয়, বন্ধুরা এই তথ্যটা ভুল। তাহলে আমার ভুল এই তথ্যটা, তার মানে এই অপশান মানে 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। তাহলে ইন্দিরা গান্ধী খালটা কী জিনিস বন্ধুরা? বলছে এই খালটি হলো ভারতের একটি দীর্ঘতম খাল এবং বিশ্বের বৃহত্তম সেচ প্রকল্প। তাহলে ভারতের দীর্ঘতম খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খালটি কত মিটার দৈর্ঘ্য বন্ধুরা? 649 কিলোমিটার দৈর্ঘ্য। ইন্দিরা গান্ধী খাল 649 কিলোমিটার দৈর্ঘ্য। এটি রাজস্থানের ফিডার খাল এবং রাজস্থানের প্রধান খালের সঙ্গে খাল নিয়ে গঠিত। এটি পাঞ্জাব হরিয়ানাতে 167 কিলোমিটার এবং রাজস্থানে প্রায় 492 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়েছে। এটি উত্তর পশ্চিম ভারতের একটি বিশাল খাল যা সুতলেজ নদীর হেরিক ব্যারেজ থেকে রাজস্থানের মরুভূমি পর্যন্ত জল প্রবাহ করে থাকে। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে বন্ধুরা? ভারতের কোথায় মুক্ত উৎপাদন হয়? তাহলে বন্ধুরা ভারতের কোথায় মুক্ত উৎপাদন হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ কোচিন, অপশান বি লাক্ষাদ্বীপ, অপশান সি তুতিকোরিন, অপশান ডি হায়দ্রাবাদ। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুতিকোরিন। এই তুতিকোরিনে কী হয় বন্ধুরা? মুক্ত উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত একটি সমুদ্র বন্দর হলো তুতিকোরিন, এটি একটি আন্তর্জাতিক বন্দর। তাহলে এর ডাক নাম কি? মুক্ত শহরও বলা হয়, তুতিকোরিনকে মুক্ত শহরও বলা হয়। তামিলনাড়ুর লবণের রাজধানী বলা হয় তুতিকোরিনকে, তামিলনাড়ুর সমুদ্রের প্রবেশদ্বারও বলা হয় তুতিকোরিনকে। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু বন্ধুরা এমসিকিউর সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু খুবই মানে ইম্পর্ট্যান্ট। মানে আমরা আমরা আদতে আলোচনা করছি 30টা প্রশ্ন, কিন্তু বাস্তবে আমাদের কতগুলো প্রশ্ন আলোচনা হচ্ছে হিসাব করে দেখবে তো প্রায় 100-র কাছাকাছি প্রশ্ন আলোচনা হয়ে যায়।
চলে যাবো পরবর্তী প্রশ্নে। তাহলে বন্ধুরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বলছে নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়নি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই নি বা না, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার হলে খুব ঠকায় স্টুডেন্টদেরকে। তাহলে কি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট? হ্যাঁ বন্ধুরা, উত্তরপ্রদেশে চম্বল নদী গেছেই, মধ্যপ্রদেশেও প্রবাহিত হয়েছে, রাজস্থানে তো অবশ্যই, কিন্তু গুজরাটে নয় বন্ধুরা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? ডি। তাহলে 15 দাগের সঠিক উত্তর হবে ডি। তাহলে চম্বল নদী কি? চম্বল হচ্ছে বন্ধুরা যমুনার একটি উপনদী। তাহলে কি বন্ধুরা, চম্বল নদী হলো যমুনার প্রধান উপনদী। নদীটি মধ্যপ্রদেশ রাজ্যে উৎপন্ন হয়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের এসে যমুনা নদীতে মিশেছে। তাহলে বন্ধুরা গুজরাটটা হবে না, তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, বলছে ভারতের একটি প্রত্যক্ষ কর। ভারতের কোনটি প্রত্যক্ষ কর? ভারতীয় অর্থনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভ্যাট, জিএসটি, স্বাস্থ্যকর না উপরের কোনোটি নয়? তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশন সি, স্বাস্থ্যকর। তাহলে প্রত্যক্ষ কর জিনিসটা কি বন্ধুরা? প্রত্যক্ষ কর হলো এমন একটি কর যা করদাতা সরাসরি সরকারকে প্রদান করে। উদাহরণ সম্পদ কর, আয় কর, বাণিজ্যিক কর, সম্পদের শুল্ক কর ইত্যাদি। আর পরোক্ষ কর হলো এমন একটি কর যা অন্য গোষ্ঠী বা ব্যক্তির কাছে প্রেরণ করতে যেতে পারে। যেমন উদাহরণ হচ্ছে ভ্যাট, তারপরে এমও, মোড ভ্যাট, তারপর হচ্ছে জিএসটি, আবগারি শুল্ক ইত্যাদি। তাহলে বন্ধুরা পরীক্ষায় কিন্তু এই আবগারি শুল্ক নিয়ে প্রশ্ন করা হয়। আবগারি কী ধরনের কর? প্রত্যক্ষ পরোক্ষ উভয়, না এটি একটি সাধারণ কর? তাহলে বন্ধুরা আবগারি কিন্তু পরোক্ষ কর। হ্যাঁ, তো চলে যাব পরবর্তী প্রশ্নে, কি রয়েছে দেখে নেব। পরবর্তী প্রশ্ন রয়েছে বন্ধুরা, বলছে ভারতে আমদানিকৃত পণ্যের বর্তমান তালিকায় কোন পণ্যটি শীর্ষে? এই যে পণ্যগুলোর নাম দেওয়া হয়েছে এগুলো সবগুলোই কিন্তু আমদানি করা হয় বন্ধুরা। পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, এটা তারপর হচ্ছে অপরিশোধিত তেল, প্লাটিনাম, সোনা, কিন্তু সবথেকে বেশি আমদানি করা হয় অপরিশোধিত তেল, মানে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল কি করা হয় না, আমদানি করা হয়। কোথা থেকে? বিদেশ থেকে ভারত বেশি আমদানি করে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ভারতীয় অর্থনীতি থেকে বা ভূগোল থেকে বলতে পারো। তো চলে যাব পরবর্তী প্রশ্নে, কি রয়েছে দেখে নেব। তাহলে পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বলছে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কার দ্বারা? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা, প্রধানমন্ত্রীর দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা, না উপরাষ্ট্রপতির দ্বারা? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বন্ধুরা? রাষ্ট্রপতির দ্বারা। তাহলে বন্ধুরা ভারতীয় সংবিধানে 263 নম্বর ধারার অধীনে আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে 1990 সালে 28/5 এই তারিখে আন্তঃরাষ্ট্রীয় পরিষদ গঠন করা হয়। এই যে 28/5/1990 এই সালে কি করা হয়? আন্তঃরাষ্ট্রীয় পরিষদ গঠন করা হয়। এই আন্তঃরাজ্য পরিষদের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এই জায়গাটা কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা। তাহলে আন্তঃরাজ্য পরিষদের সভাপতিত্ব করেন কি? প্রধানমন্ত্রী। তাহলে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। গঠিত হয় রাষ্ট্রপতির দ্বারা, কিন্তু সভাপতিত্ব করেন ক্ষমতা বলে কে? প্রধানমন্ত্রী। তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। তো ভারতীয় অর্থনীতি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষুদ্র উদ্যোগের জন্য বার্ষিক টার্ন ওভারের সীমা কত? ক্ষুদ্র উদ্যোগের জন্য বার্ষিক টার্ন ওভারের সীমা কত? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 5 কোটি থেকে 75 কোটি টাকা, অপশান বি 5 কোটি টাকার কম, অপশান সি 75 থেকে 150 কোটি টাকা, অপশান ডি 150 থেকে 200 কোটি টাকা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5 কোটি থেকে 75 কোটি টাকা। 5 কোটি থেকে 75 কোটি টাকা। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে, কি রয়েছে দেখে নিই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় অনেকবার জানতে চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড এর বর্তমান কার্যাবলীর সূত্রপাত ঘটেছে কোথায়? রায়চক, ফলতা, কাকদ্বীপ, হলদিয়া? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ফলতা। কোথায় বন্ধুরা? ফলতাতে। তো বন্ধুরা চলে যাব পরবর্তী প্রশ্নে, দেখে নি কী রয়েছে আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে বন্ধুরা, টিভির রিমোট কন্ট্রোল ব্যবহার করে আলট্রা ভায়োলেট ফ্রিকোয়েন্সি, দৃশ্যমান ফ্রিকোয়েন্সি, বেতার কম্পাঙ্ক, না ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি?
তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। টিভির রিমোট তো আমরা সবাই ব্যবহার করি, তাহলে সেখানে কোন তরঙ্গটা কাজ করে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে। চলে যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, কোনটি O2 অণুকে আবদ্ধ করতে পারে? O2 অণুকে আবদ্ধ করতে পারে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ভিটামিন কে, ভিটামিন এ। একদম সহজ প্রশ্ন, এটা আমরা কি জানি? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকায় লৌহ ঘটিত যৌগ থাকে যে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে। তাহলে 24-এর দাগের সঠিক উত্তর হবে অপশান এ। তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, বলছে নিম্নলিখিত কোনটি একটি সার? N2O2, P4 না NaNO3? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, NaNO3, অর্থাৎ সোডিয়াম নাইট্রেট একটি সার। সোডিয়াম নাইট্রেট হলো একটি সার যার সংকেত হচ্ছে, রাসায়নিক সংকেত হচ্ছে NaNO3, সোডিয়াম নাইট্রেট। চলে যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, ক্ষুদ্রতম পরিচিত প্রোক্যারিওটিক জীব, অর্থাৎ প্রোক্যারিওটিক জীব যেগুলোকে আদি জীব বলা হয়, আমরা সেই ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ পড়েছি না, সেই প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনটা? ব্যাকটেরিয়া, ক্লোরেরা, মাইকোপ্লাজমা না মাইকোসাইট? তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইকোপ্লাজমা। অপশান সি হবে 26-এর দাগের সঠিক উত্তর। তাহলে মাইকোপ্লাজমা শ্রেণী, এটা কোন পর্বের অন্তর্গত? এটা হচ্ছে মনেরা পর্বের অন্তর্গত। মনেরা পর্বের অন্তর্গত, কোষের ঝিল্লির চারপাশে কোষ প্রাচীর নেই, এই মাইকোপ্লাজমা কোষ ঝিল্লির পাশে কোষ প্রাচীর থাকে না। মাইকোপ্লাজমা হলো ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক জীব যা কোষযুক্ত, সাংস্কৃতিক সমৃদ্ধ, আর কি এগুলো কি মানুষ, প্রাণী, গাছপালা, কীটপতঙ্গ প্রভৃতি নর্দমায় এগুলোকে দেখতে পাওয়া যায়। মানুষের দেহেও কিন্তু মাইক্রোপ্লাজমা থাকে ভাইরাস হিসেবে, তো চলে যাব বন্ধুরা পরবর্তী প্রশ্নে কি রয়েছে বন্ধুরা, কোন তাপমাত্রায় জলের সর্বোচ্চ ঘনত্ব রয়েছে? আমরা জানি 100 ডিগ্রিতে কি হয়? জল ফুটে বাষ্পে পরিণত হয়, তাই তো। আর 0 ডিগ্রিতে কি হয় বন্ধুরা? জল জমে বরফে পরিণত হয়। 0 ডিগ্রিতে কি হয়? জল জমে বরফে পরিণত হয়। কিন্তু বন্ধুরা, জলের এমন একটা উষ্ণতা রয়েছে যেখানে জল সর্বাধিক ঘনত্ব লাভ করে। তো বন্ধুরা, সেই উত্তরটা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কী হবে বন্ধুরা? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি। তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, নিচের কোনটি সালোক সংশ্লেষের রঞ্জক নয়? সালোক সংশ্লেষ করতে পারে না নিম্নলিখিত কোন রঞ্জকটি? অপশন এ ক্লোরোফিল, অপশন বি ফাইকোবিলিন, অপশন সি ক্যারোটিনয়েড, অপশন ডি অ্যান্থোসায়ানিন। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যান্থোসায়ানিন। কী হবে বন্ধুরা? প্রথমে উচ্চারণটা একটু ভুল করেছিলাম, তার জন্য সরি। এটা হবে অ্যান্থোসায়ানিন। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে কী করে উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? তাহলে বন্ধুরা, এমন দুটি প্রাণীর নাম করো যারা সালোক সংশ্লেষ করতে পারে। কী হবে বন্ধুরা? ইউগ্লিনা ও ক্রাইসেমিবা নামে দুটো জীব রয়েছে, অণুজীব, যারা সালোক সংশ্লেষ করতে পারে। তো বন্ধুরা, চলে যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বলছে নিচের কোনটি আঁশযুক্ত প্রোটিন? হিমোগ্লোবিন, অ্যালবুমিন, এনজাইম না কেরাটিন? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেরাটিন। কী হবে বন্ধুরা? কেরাটিন। কেরাটিন হলো প্রধান প্রোটিন যা প্রাকৃতিকভাবে চুলে থাকে। চুলের কেবল কেরাটিনে থাকে না, চুলে কেরাটিন দ্বারা গঠিত অন্যান্য প্রোটিনও থাকে। কেরাটিন কী হয়? বাইরের থেকে চুলকে সুরক্ষা যোগায়, আভ্যন্তরীণ কাঠামো এবং প্রোটিন হিসেবে চুলকে রক্ষা করে থাকে। তাহলে কেরাটিন প্রোটিনটা আমাদের কোথা থাকে? চুলে থাকে। আবার আমাদের নখেও থাকে। আমাদের নখ, চুল প্রভৃতি জায়গায় এই কেরাটিন প্রোটিনটা থাকে। আর যোগ গলাতে যে প্রোটিনটা থাকে বন্ধুরা, মানুষের দেহে যে যোগ গলা, যেমন হাড় একটা যোগ গলা, রক্ত একটা তরল যোগ গলা, এখানে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে বন্ধুরা কোলাজেন প্রোটিন। এই যোগ গলাতে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে কোলাজেন প্রোটিন। আর নখ, চুলে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে ক্যারোটিন প্রোটিন।
আর আমাদের চামড়াতে এক প্রকার রঞ্জক থাকে বন্ধুরা, যার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিন আমাদের চামড়ার বর্ণকে ঠিক করে, কালো হবে না ফর্সা হবে। তো চলে যাবো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। আজকের ক্লাসের শেষ প্রশ্ন বন্ধুরা, যে টাইফয়েড রোগ কী কারণে হয়। বন্ধুরা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, টাইফয়েড রোগ কী কারণে হয়? ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে, প্রোটোজোয়ার কারণে, না ফাঙ্গাসের কারণে, মানে ছত্রাক আর কি, ফাঙ্গাস মানে ছত্রাকের কারণে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি না, টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বলছে টাইফয়েড জ্বরের কারণ হলো সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়া। এই নামটা মনে রাখবে, সালমোনেলা। সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়া, যা আমাদের অন্ত্রে ও রক্তে বৃদ্ধি পায়, এটি আমাদের টাইফয়েড রোগের কারণ। টাইফয়েড রোগের কারণ কি বন্ধুরা? এই সালমোনেলা নামক একটা ব্যাকটেরিয়া। বন্ধুরা টাইফয়েড কিন্তু একটা জলবাহিত রোগ, এটা জলের দ্বারা বাহিত হয়। এটা কি জলবাহিত রোগ। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি স্কিপ না করে সবাই দেখেছো ভিডিওটি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবে। আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেওয়া হয়ে থাকে বা কোনো তথ্য ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো যদি আপনি ফ্রিতে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে প্রতিটি ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হয় বিনামূল্যে, কোনো রকম টাকা ছাড়াই প্রদান করা হয়। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।